কমেডিয়ান হওয়ার ইচ্ছা ছিল কখনো না? এখন মানুষ হাসে, আমি কি করব? হয়তো বা মানুষ আমার চেহারা দেখলে হাসি হাসি এর জন্য। আপনি অনেকগুলা মেয়ের সাথে দাঁড়ায় কথা বলতেছেন যে আমি তো একটা গ্যাংস্টারের সামনে পড়ে গেছি, আমার জন্য একটু দোয়া করেন। এটা কি অর্গানিক ভিডিও না স্ক্রিপ্টেড? লাভ Why not? ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? আমি অ্যাপ্রোচ করি না, কারণ আমি সিনিয়র ছিলাম। যদি আবার রিজেক্টেড হয়ে যাবে, তোর বাটপার গুন্ডা সংসদে যাবে, সে আবার তার এই সন্ত্রাসী রাজত্ব চলবে। দ্যাটস দ্য সাইকেল দুষ্ট চক্র বাংলাদেশের। আপনি যদি মির্জা আব্বাসের অপোনেন্টে না দাঁড়ায় অন্য কোনো নর্মাল একটা প্রার্থীর অপোনেন্টে দাঁড়াতেন, আপনি যেই হাইপটা পাইছেন ইলেকশনের আগে, এটা পাইতেন? তারেক রহমান আসলো ঢাকা 8 ইলেকশন করলে তার সাথে পারতো না, কারণ তারেক রহমানকে চালায় তো উনি। কেয়ার তারেক রহমানকে কেন? এটা ইজ ভেরি উইক পারসন, দ্যাটস ওয়াই আই কেয়ার হিম সো মাচ। দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল, আপনি বলতেছেন বিগ পারসন। উনি যেভাবে কান্ট্রিকে লিড দিচ্ছে, মানে একটা গর্তের মধ্যে বাস নিয়ে যাচ্ছে, নুরুর প্রতি আমার হা হা আসে। হারিয়ে দিলেন, আপনার বন্ধু তো এমপি হয়ে গেছে। একজনের হলো ধরেন বড় ব্যবসায়ের সুযোগ ছিল, সে বদনা বিক্রেতা হয়েছে, তখন হলো হা হা রাখবে না, এটা হলো বিষয় আর কি। আর কাউকে খুঁজে পাচ্ছি না। ভাবি এটা দেখবে এসব, আপনি খুঁজে পাচ্ছেন না মানে? যে বাইরে মেয়েরা যে এত সেলফি তুলতে জন্য ঘিরে ধরে, বাসায় যখন যান ভাবি বকা দেয় না? আপনি দিনে কতবার শব্দটা বলেন? আপনাকে যে অনেকে ডারবি নাসির বলে, আপনার এটা কেমন লাগে? এনজয় করেন? দুঃখ প্রকাশ করি আর দোয়া করি যাতে আল্লাহ তাআলা ডার্বি থেকে হেফাজত করে। যুবদলের নয়ন ভাই একবার আপনার বাসার ঠিকানা চাইছিল, উনি কি আপনাকে কোনো থ্রেড দিছে বা কিছু বলছে? আল্লাহর কাছে দোয়া করি ছেলেটা যাতে ভালো হয়ে ফিরে আসে। এই যে মাসুদ, ভালো হয়ে যাও। জি, আব্বাস ভাই আসবেন, বাসায় হলো ভাত, আলুর ভর্তা এবং ডিম ভাজি দিয়ে আপনাকে খাওয়াবো। অ্যান্ড ইয়াস, স্পিক উইথ রশিদের আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আপনাদের সবার ভালোবাসার সাপোর্টে আমরা অভিভূত, এবং প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মের কমেন্ট বক্সে আমরা আপনাদের কমেন্ট দেখি, আপনাদের কথা শুনি। আশা করি সবসময় আপনারা আমাদের এইভাবে ইন্সপায়ার করে যাবেন। এবং আজকের এপিসোডটা অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আমাদের পলিটিক্যাল কনটেক্সটের দ্য ভাইরাল ফেস নাসিরউদ্দিন পাটোয়ারি আজকের এপিসোডের গেস্ট। জানি সবাই অনেক বেশি এক্সাইটেড, আমিও এক্সাইটেড। চলুন আর লেট না করে আজকের এপিসোডটা শুরু করি। ওয়েলকাম নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই, স্পিক উইথ রশিদে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি আল্লাহর দোয়ায়। আর আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, অ্যান্ড আপনার মতন চেয়ারফুল মানুষদেরকে সামনে পেলে আরো ভালো লাগে। সো সদ্য ইলেকশন শেষ হলো, যদিও ইলেকশনের রেজাল্ট আসলে সবার মন মতো সবটা হয়নি, অনেক কমপ্লেন, আসলে অনেক কমপ্লেন, একটু একটু কমপ্লেন মনে হয় আছে। সো ইলেকশনের আগের ফেজ আর এখনকার ফেজ কেমন পার্থক্য? পার্থক্য হলো আমাদের দিন দিন যে শঙ্কার জায়গাটা এটা আরো বেশি হচ্ছে। আমার ইলেকশনের আগের ডেটে যে ক্রস করেছে, ওই সময় ছিল যে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে ফাইটগুলো করতে হবে। এখন আমাদের টোটাল একটা রেসপন্সিবিলিটি চলে আসছে, বাংলাদেশের ইলেকশন সিস্টেমটা পরিবর্তন করতে হবে। অর্থাৎ সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, লাইক দ্য দুদক, ইলেকশন কমিশন, এগুলো সংবিধানের একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ফলত এই প্রতিষ্ঠান কিন্তু খুবই উইক প্রতিষ্ঠান, এবং আপনি যখন বাংলাদেশকে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন আপনি রূপান্তর করবেন, সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো যদি দুর্বল হয়, তাহলে আপনি কখনোই স্টেবল একটি বাংলাদেশ পাবেন না। স্টেবল বাংলাদেশ হলে বাংলাদেশের 18 কোটি মানুষ শান্তিতে থাকবে না, এবং বাইরের ইন্টারফিয়ারেন্স অনেক বেশি হবে, মানে পরাশক্তির যে জায়গাগুলো। ফলত ইলেকশন কমিশন এখানে একটা ভাইটাল রোল প্লে করে থাকে। এই জন্য ইলেকশন কমিশনের যে সিস্টেমগুলো আছে এগুলো ঠিক করতে হবে। ফলত আমার নিয়েও একটা জড়িত আর একটা ফাইট অ্যাড হইলো এইটা ইলেকশনের পরে। আপনার আসলে কি একদম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, কি মনে করেন আপনি? আমি এটা মনে করি না, বিকজ দ্যাট ট্যাম্পারিং হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমার উপর আঘাত করা হয়েছে, এবং আমরা যে মানুষ ভোট দিবে এবং ভোটটা হলো সুন্দরভাবে কাউন্ট হবে, এটা ইলেকশন কমিশনের দায়িত্বের জায়গা। সেই জায়গাটা তারা ফুল দায়িত্ব পালন করে নাই, প্রশাসনের বায়াসনেস আমি পেয়েছি। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এখানে অনেক পরিমাণ বাংলাদেশে যে ইলেকশনটা এটা কর্পোরেট সিস্টেমে হয়ে থাকে, অর্থাৎ একজন গুন্ডামি, মাস্তানি, চাঁদাবাজি, সন্ত্রাসী করে অনেক টাকা ইনকাম করবে, সেগুলো 5 বছর পরে ঢালবে ইনভেস্টমেন্টের জন্য, আবার ওগুলো হলো দ্বিগুণ করবে ইনভেস্টমেন্ট। সেটা নিয়ে হলো গুলশান অফিসে জমা দিবে, জমা দিয়ে বলবে আমাকে নমিনেশন দেন, উনি একটা নমিনেশন দিয়ে দিবে, চোর বাটপার গুন্ডা সংসদে যাবে, সে আবার তার এই সন্ত্রাসী রাজত্ব চলবে। দ্যাটস দ্য সাইকেল দুষ্ট চক্র বাংলাদেশের। এই সাইকেলটা আমাদের মনে করেছিলাম যে গণ অভ্যুত্থানের পরে এটা স্টপ হবে, মানুষগুলো ভদ্র হবে, বাট এটা তারা আরো বেশি বাড়িয়ে দিয়েছে। সো ফলত এই সাইকেল থেকে আমাদের বেরোতে হচ্ছে। আমাদের অপশন হলো এই সাইকেলের মধ্যে উঠে যাওয়া, অথবা এই সাইকেল থেকে বের হওয়া। সো আমার মনে হয়েছে যে এই সাইকেলের বাইরে থাকা ভালো, এটা ঠিক করতে হবে। আদারওয়াইজ যে আমার কালকে সন্তান যে আসে, সে আমাকে বলবে বাবা তুমি এটা কি করেছো, তুমি তো এই যে নষ্ট চক্রের মধ্যে পড়ে গিয়েছো। আমার শো মনে হয় 5 মিনিটও হয় নাই, শুরু হয়েছে। আমি মনে মনে একটু গুনতেছিলাম, আপনি যতবার চাঁদাবাজ, সন্ত্রাস, গুন্ডা, মানে আরো যা যা ওয়ার্ড বললেন,
পুরা পডকাস্টই মনে এরকম শুনতে থাকবো। আমি একটু আপনাকে একটা প্রশ্ন করি। ধরেন আপনি ঢাকা ৮-এ যখন ইলেকশনে দাঁড়ালেন, তখন আপনি কিন্তু মানে মির্জা আব্বাসের সাথে বেশ ভালো একটা দহরম মহরম সম্পর্ক, আমরা সারা ঢাকাবাসী স্পেশালি যারা নেটিজেন আছে, এটা ফেসবুকে অনেক মজা হচ্ছিল এটা নিয়ে। আপনার কি মনে হয় ধরেন আপনি যদি মির্জা আব্বাসের অপোনেন্টে না দাঁড়ায় অন্য কোনো নর্মাল একটা প্রার্থীর অপোনেন্টে দাঁড়াতেন, আপনি যেই হাইপটা পাইছেন ইলেকশনের আগে এটা পাইতেন? আমি সিস্টেমের বিরুদ্ধে কথা বলেছিলাম হুম এবং দেখেন আমি প্রথমে যখন ক্যাম্পেইন শুরু করেছিলাম আমি কোনো ব্যক্তি মুখও আমার নিয়ে আসিনি নাম, বিকজ দ্যাট আমি সচরাচর অনেক ইনফরমেশন জানি যারা ব্যক্তিগুলো কি করে, আমি সেটা ঠিক করতে চাই না। ব্যক্তিদেরকে আমি কারেকশন করলে সিস্টেম কারেকশন যদি পচা হয় তাহলে কোনো লাভ নাই। তো আমি একদিন হলো তালতলা মসজিদ যেটা ছিল, আমতলা মসজিদ, তালতলা না সরি, সেখানে নামাজ পড়েছি। নামাজের পরে ওইখানে শহীদ ওসমান হাদিবের একটা ছবি ছিল। তো ১-২ হাজার মানুষ আমার পিছনে চলে আসছে, আমি সেখানে আসলাম, এসে দাঁড়ায় একটু বক্তব্য দিলাম। এরপর থেকে যখনই আমি ক্যাম্পেইন করতে গিয়েছি তখনই আমি নতুন নতুন বিষয় এক্সপ্লোর করেছি, কেউ আমাকে বাধা দিচ্ছে। তো তখন আমার কোনো চিন্তা আসে না। পরে আমি যখন গুলিস্তান মার্কেটে গিয়েছিলাম, ব্যবসায়ীরা কান্নাকাটি করতেছিল আমার কাছে হুম যে এই পরিস্থিতির মধ্য দিয়ে আমার যাচ্ছে। এবং এটার পরে আমি যখন মতিঝিলে গেলাম, নিউ ইয়র্ক হলো আপনার আমেরিকার হলো ফাইন্যান্সিয়াল হাব, যেখান থেকে সব কিছু পরিচালিত হয়ে থাকে। বাংলাদেশের ফাইন্যান্সিয়াল হাব হলো মতিঝিল। বুঝতেই পারছেন কেমন বাংলাদেশের ফাইন্যান্স হবে। হুম সেখানে হলো রাস্তার পাশে তিন সারির দোকান, প্রথমে আলুর দোকান, তারপরে গেঞ্জির দোকান, তারপরে ইলেকট্রিক দোকান, হুম ঠিক আছে। তারপরে আমি যখন গুপিবাগে গিয়েছি, যে সেখানে হলো ৩ মাস গ্যাস পাচ্ছিল না। এই সমস্যাগুলো আমি প্রতিনিয়ত ধরা পড়তেছিল এবং কারা এগুলা করতেছিল তখন সেটা আমি ফাইন্ড আউট করতে শুরু করি। কি পাইলেন সকালবেলায় ফাইন্ড আউট করে? ফাইন্ড আউট করে ওই যে গ্যাংস্টার পেয়েছি প্রতিনিয়ত প্রতিপদে। এটা হলো মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম, নট অনলি হিয়ার, বাংলাদেশের অনেক জায়গাতে আছে। মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমটা হলো ছাত্রদল যুবদল হাত হতে 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 ধরেন একজনে যদি ২০০ টাকা দিয়ে থাকে, তো ২০০ টাকার পরে এটা একটু উপরে গেলে একটু কমে, অর্থাৎ এটার একটা ভাগ বটারা করে উপর পর্যন্ত যাইতে থাকে। হুম তো কিউমুলেটিভ অথবা একসাথ যখন করা হবে এটা কিন্তু হিউজ মানি। এই মানিটা দিয়ে এখানে হলো কমিটিগুলো পরিচালনা করে থাকে এবং সেটা দিয়ে একটা সন্ত্রাসী গোষ্ঠী পালন করা হয়ে থাকে। আপনার মতিঝিলে হলো 10টা ক্লাব আছে। একটা ক্লাবে শুধু জুয়া হয় না, আর 9টা ক্লাবে জুয়া হয়। যারা সেখানে হলো এই রাজত্বটা করে তাদের কাছে অস্ত্র থাকে। যখন এই যে মিছিল মিটিংয়ে আগে হেলমেট বাহিনী দেখতেন, এইসব বাহিনী ওইখানে থাকে। ফলত কোনো ব্যবসায়ীকে ভয় দেখানোর দরকার হলে তখন এটা নিয়ে আসে। তো আমার সিম্পল ইকুয়েশন, আমরা কোটা সংস্কার আন্দোলন দাবিতে মাঠে নেমেছিলাম। সেই জায়গাতে হলো এটা চাকরি প্রবলেম, অর্থাৎ আমার পকেটে টাকা নেই, পকেটে টাকা না থাকলে আমাদের জীবনটা ভালো হবে না, বিয়ে শাদী করতে পারবো না, মা বাপকে সুখে রাখতে পারবো না। তাহলে আমাদের তরুণদের টাকা দরকার পকেটে। এখন আপনি টাকা দিলে ২টা ওয়ে, হয়তো আপনি চাকরি করতে যাবেন অথবা ব্যবসা করতে যাবেন। আপনি ব্যবসা করতে যান, প্রথমে আপনি একটা শেড বসাতে যাবেন, সেখানে হলো চাঁদা চাওয়া হবে। অফিসে যাবেন, দুর্নীতি। তাহলে একটা তরুণ যে নতুন করে ঘুরে দাঁড়াবে, নিজের ভাগ্য পরিবর্তন করে, এটা সম্ভব না। এই কজগুলাই আসে। আবার আপনি চাকরি করতে যাবেন, মেরিট বেসিসে চাকরি হবে না, দুর্নীতির আশ্রয় নেওয়া হবে। অথবা আপনি চাকরি করতে গিয়েছেন, যে ব্যবসায়ী ভাই আছে ওনার হলো ওই বিজনেসটা ফ্লারিশ করতে পারবে না, ফলত ২ জনের জায়গায় সে ৩ জন চাকরিতে নিতে পারবে না। ফলত তরুণদের চাকরি হচ্ছে না, ব্যবসা হচ্ছে না। যদি এটা না হয় তাহলে বাংলাদেশের 50% তরুণ কোথায় যাবে? মহিলা সেকশন তো বাদে দিলাম এখনো। এবং আমাদের সেক্টরটা দাঁড়িয়ে আছে রেমিটেন্স, গার্মেন্টস। ডাইভার্সিফাইড যদি সেকশন আপনি না করেন, তরুণ প্রজন্মের যদি সলিউশন না করেন, রাইজিং মিডল ক্লাস, এই বাংলাদেশ স্টেবল হবে না। এবং এই বাংলাদেশ এভাবেই থাকবে। যে ইচ্ছা যে আইসায় ওইখানে কখনো ব্রিটিশরা আসবে, কখনো পাকিস্তানিরা আসবে, কখনো ভারতীয় আসবে, কখনো চায়না আসবে, রাজত্ব করে চলে যাবে, চুষে পুষে সবাই শেষ করে যাবে। তো ফলত এই চক্র থেকে বের হওয়ার জন্য প্রথমে যে জায়গাতে কাজতে হবে স্টেট লেভেলে। বাট বাংলাদেশে স্টেট বলে কিছু নাই। দ্যাটস দ্য পলিটিক্যাল একটা গভর্নমেন্ট হয়, কোনো স্টেট গভর্নমেন্ট হয় না। এই পলিটিক্যাল যে গভর্নমেন্টটা, এটার যে দুষ্ট চক্র ফাইন্যান্সিয়াল অর্থাৎ পলিটিক্যাল ফাইন্যান্স, সেই চক্রটা হলো এটা। এটা যদি আপনি ভাঙতে না পারেন তাহলে যতই আমরা এই টক শো বিভিন্ন জায়গায় ভালো কথা বলি লাভ নাই, যতই সবাই মসজিদে নামাজ পড়ি লাভ নাই, যতই ভালো সাজি লাভ নাই। ফলত এই কোর জায়গাটা হলো আমাদের ঠিক করতে হবে। সেকেন্ড ওয়ান, সেটা আমি বলেছি যে পলিটিক্যাল কালচারাল সিস্টেম, সবাই সহিষ্ণুতাভাবে চলা, সবাই একে অপরের সাথে মিশে চলা, এবং সাথে সাথে যে সিস্টেমটার মধ্য দিয়ে ভালো লোকগুলো আসবে সেই সিস্টেমটা ঠিক করা, লাইক দ্যাট ইলেকশন কমিশন। আমার এই সিম্পল ইকুয়েশন আমি কাজ করতেছি এবং সেটা নিয়ে আমি করে যাব যতদিন পর্যন্ত আমি ঠিক না করতে পারি। ধরেন আপনি যে এক্সাম্পলটা দিলেন ঢাকা হাট, এটা সবাই জানে যে ওইটা খুব একটা মেজর কোর এরিয়া, এবং আপনি যে জুয়া ক্লাব তারপরে আধিপত্যবাদের যে কথাটা বললেন, ট্রু, এটা যারা দেখবে তারাও রিলেট করতে পারবে। তো আমার প্রশ্ন হচ্ছে ধরেন আপনি যদি ইলেকশনে উইন করে যেতেন, এটা তো ধরেন ওই এরিয়ার পুরো একটা ইকোসিস্টেম, আমি যদি খুব সহজ করে বলি, আপনি একা নাসিরউদ্দিন পাটোয়ারি এই জিনিসগুলো কিভাবে বন্ধ এই করতেন? বাহিনীগুলো আমার দরকার হতো না।
আচ্ছা, দরকার হতো না। না, আমার দরকার হতো না। লাইক দ্যাট এই বাহিনীগুলো আমার কারো উপরে সন্ত্রাসী কার্যক্রম করার দরকার হতো না আমার। হুম, হুম। আমি তো এই পুরা এই টোটাল লেয়ারটাই বাদ দিয়ে দিতাম। যে লেয়ারটার উপরে ডিপেন্ড করে এই পার্টিগুলো চলে থাকে, সেই লেয়ারটা আমি বাদ দিয়ে দিতাম। ওকে। মানে কিভাবে? আমাদের তো এই সিস্টেমটা দরকার হয় না যে আমার একটা ব্যবসায়ী থেকে জোর করে টাকা নিয়ে আসতে হবে। তো ধরেন ওই লেয়ার বাদ দিয়ে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি আবার যদি নতুন লেয়ার ক্রিয়েট করতেন তখন কি হতো? আমার লেয়ার একদম সিম্পল ছিল। ওকে। আমি ৮টা ইশতেহার দিয়েছিলাম। আমি সেখানে বলেছিলাম যারা ব্যবসা করবে শান্তিতে ব্যবসা করবে। আমি তার থেকে টাকা নিব না। হুম। আমরা হলো গভর্নমেন্টের একটা লাইসেন্স তাদেরকে দিয়ে দিব। মানে ফুটপাতে যারা আছে তাদেরকে লাইসেন্স দিয়ে দিব। ঢাকা হাটে প্রচুর পরিমাণ জায়গা আছে যেটা হলো দখল হয়ে আছে। সেই জায়গাগুলো দখলমুক্ত করব। মাল্টি কমপ্লেক্স বিল্ডিং বানাবো। তাদেরকে সেখানে পুনর্বাসন করব। গভর্নমেন্টের একটা লাইসেন্স পাবে। গভর্নমেন্ট তাদেরকে নিরাপত্তা দিবে। হুম। কোনো দলীয় গুন্ডাপান্ডা তাদেরকে নিরাপত্তা দিব না। দ্যাটস আওয়ার সিম্পল ইকুয়েশন। এবং আমরা এটা দিয়ে চেঞ্জ করে দিতাম একটা। সেকেন্ড ওয়ান হলো যারা আমাদের এখানে বাচ্চারা আছে খেলাধুলা বিভিন্ন জায়গায় করতে পারে না, কারণ যে মাঠগুলো রয়েছে সেগুলো দখল হয়ে আছে। হয়তো গরুর হাট দখলের জন্য কাজ করে, অথবা দেখা গেছে এলাকার যারা আছে এই ক্লাব ওই ক্লাবে খেলাধুলা করে, কিন্তু বাচ্চাদের জন্য ওই ধরনের এনভায়রনমেন্ট নেই। আমরা ওটা স্টুডেন্টদের জন্য বাচ্চাদের জন্য এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বানাইতাম। আরটা হলো ধরেন আপনার বাবার বয়স হচ্ছে 60 ইয়ার্স, উনি কিন্তু জিমে যায় জিম করবে না, ওনার একটু আকাশ বাতাস দেখতে ভাল লাগে। তো ফলত দেখবেন রমনা পার্কে যখন যাবেন অনেক একসাথে আইসা ব্যায়াম করে। তো সব মানুষ যে মতিঝিলে থাকে শাহজাহানপুরে থেকে সে তো রমনা পার্কে আসতে পারে না, তাহলে সেখানেও তার জন্য বানাইতে হবে। সেখানে তো অনেক রেলের জায়গা আছে যেগুলো দখল করে রাখা হয়েছে, আমরা এগুলো সিম্পলি দখলদার উঠায় সেগুলোকে কনভার্ট করে দিতাম। এটা খুবই ইজি, মানে এটা যে কোনো আহ, মানে রকেট সায়েন্স না যেটা আমরা সলিউশন করতে পারবো না। সিম্পল, অর্থাৎ আপনি আমি যেভাবে জীবন পরিচালিত করতে হবে, বাসাতে ময়লা আছে একটু পরিষ্কার করে দিতে হবে। অর্থাৎ একজন আপনার আগে বাসায় ছিল ভাড়াটে, ও খুবই অগুছালোভাবে বাসাটা রেখেছে, আপনি একটু গুছিয়ে রেখেছেন, দ্যাটস ইট। আমাদের সব কিছুই আছে এই স্টেটের মধ্যে। পুলিশ ডিপার্টমেন্ট আছে, লোকাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে। জাস্ট সিস্টেমেটিক আকারে নিয়ে আসতে হবে। স্টেট এবং জনগণের মধ্যে কোনো গুন্ডাপান্ডা থাকতে পারবে না। স্টেট এবং জনগণের মধ্যে সেবাটা একসাথে নিয়ে আসতে হবে। আর সেই জায়গাটা হলো পলিটিক্যাল পার্সনদের কাজ। অর্থাৎ আপনি দেখেন জনগণ, আরটা হলো সরকার, আরটা হলো স্টেট, আরটা হলো পলিটিক্যাল পার্টি। তাহলে জনগণের যদি 18 কোটি হয়, কিছু সামষ্টিক মানুষ গিয়ে ম্যানেজমেন্ট করার জন্য একটা পলিটিক্যাল পার্টি গঠন করে। এই পলিটিক্যাল পার্টি জনগণের রায় নিয়ে তারপরে গভর্নমেন্ট ফর্ম করে। গভর্নমেন্টটা কিন্তু আর তখন পলিটিক্যাল পার্টি থাকা উচিত না। এই জন্য সংস্কার আমরা বাস্তবায়নে দিয়েছিলাম। যিনি পলিটিক্যাল পার্টির প্রধান থাকবেন উনি হলো গভর্নমেন্টের প্রধান হতে পারবেন না, কারণ পলিটিক্যাল পার্টি যারা তাদের একটা নির্দিষ্ট এজেন্ডা থাকে। তো লাইক দ্যাট এখন যদি জামাত অথবা বিএনপি যে পার্সেন্টেজ ভোট পেয়ে থাকে, এটা কি পুরো রাষ্ট্রটা? এটা তো পুরো রাষ্ট্র না। সে একটা নির্দিষ্ট ভোট পেয়ে থাকে, ম্যান্ডেট নিয়ে যেয়ে থাকে। ফলত যখন যিনি প্রধানমন্ত্রী হবেন উনি কিন্তু সবার হতে হবে, কিন্তু আমরা যেটা দেখেছি কখনো প্রধানমন্ত্রী সবার হয় না। প্রধানমন্ত্রী যখন সবার না হয় তাহলে রাষ্ট্র হলো ফ্র্যাকশন হয়ে পড়ে, এবং এটা যখন হয়ে পড়ে তখন রাষ্ট্র ডিসফাংশন হয়ে পড়ে। ডিসফাংশন হলে আপনার এখানে যত এই ফ্রিঞ্জ এলিমেন্টগুলো সেগুলো হলো সুযোগ নেয়, বহির্শক্তি এখানে সুযোগ নেয়। ফলত রাষ্ট্রকে ইউনাইটেড করার জন্য এবং এখানে হলো সুসংহত করার জন্য আমরা প্রধানমন্ত্রী অলওয়েজ বি নিউট্রাল পারসন ইন দ্য ফর্ম অফ স্টেট, স্টেট যিনি প্রধান হবে। এখন আমাদের স্টেট কোনো দলীয় স্টেট হয়ে যায়। তো এগুলা যে খুবই আহামরি খুব জটিল কিছু এমন না। এটা হলো পলিটিক্যাল সায়েন্সে যে পড়াশোনা করে ফার্স্ট ইয়ারের যে ছেলে 9-10 পরিণতিতে এগুলো আমাদের পড়ানো হয়ে থাকে। জাস্ট বুঝতে এটা হলো পারছি। চর্চার বিষয়, এবং আমাদের এটা হলো একটা ফ্যামিলি, মানে ডায়নাস্টিক যে ফ্যামিলিগুলো রয়েছে সেগুলো নিজেদের হলো এই ফ্যামিলির করায়ত্তব্যটা বজায় রাখার জন্য পুরো দেশে এই ধরনের কাজগুলো চালিয়ে থাকে। এবং নট অনলি আমি ঢাকা আটে ইলেকশন করছি, তারেক রহমান আসলো ঢাকা আটে ইলেকশন করলে তার সাথে পারতো না, মানে এইভাবে, কারণ তারেক রহমানকে চালায় তো উনি। সো এটা একটা। আরেকটা বিষয় হলো যে ঢাকা আট নিয়ে যে এখানে মির্জা আব্বাস বা কোনো হুয়াবের এখানে যে কেউ হতে পারতো, অথবা আমি না হয়ে অন্য কেউ হতে পারতো। এখন দেখেন ঢাকা আটা, আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন অ্যাড করি। ঢাকা হাটের আসনটা জামাত আমিরের আসনের সাথে নেগোশিয়েট করা হয়েছে এরকমটা শোনা যায়। আপনার এই ব্যাপারে কিছু বলার আছে? মানে আমি আমি ধরা হয় আপনি জিতে গেছেন, বাট এটা নেগোসিয়েশনের আমি মাধ্যমে এটা আমি করা আমি হয়েছে। এই বিষয়ে জানি না কিছু, যে আচ্ছা। নেগোসিয়েশন করা হয়েছে নাকি হয় নাই। এবং আমি মনে করি যে এখানে ইঞ্জিনিয়ারিং বড় একটা, ইঞ্জিনিয়ারিংটা শুধু হলে মাঠে হয় না, সব জায়গায় হতে পারে। সো আমি মানে দুপুরবেলায় আমি যেটা দেখেছি, মানুষের মধ্যে ওভারওয়েলমিং মানুষ আমাকে ভোট দিয়ে যাচ্ছে। তো ভোটগুলো গেল কোথায়? কাউন্টিংয়ে তারা আসলো না কেন? তো কোথায় কি হয়েছে সেটা তো আসলে আমি ওই পর্যন্ত এখনো যাই নাই যে আমি হলো জানবো। আমি কোনো দলীয় প্রধান না বা স্টেটের কোনো কিছু না। এবং আমি যেটা বলতেছিলাম যে ঢাকা আটে সবচেয়ে বাংলাদেশের আমরা রোগীদের হোস্ট করে থাকি, লাইক দ্যাট ঢাকা মেডিকেল,
বারডেম, পিজি, এখানে মেজর 3টা হসপিটাল, মেজর 3টা হসপিটাল। আচ্ছা, এখানে যদি সে চিকিৎসা না পায়, সে কই যায়? সে ভারত চলে যায়। লাইক দ্যাট। এখানে তো সবচেয়ে মেজর চিকিৎসাটা, বড় চিকিৎসাটা এখানে হয়ে যেত। তাহলে আপনি যখন তারা হোস্ট করে আসে ঢাকা মেডিকেল অথবা কোথাও আসলে, খাবারের একটা জায়গা আছে? নাই। থাকার জায়গা আছে? নাই। আপনার তারপর এক্স রে করাবেন, ডায়াগনস্টিক সেন্টার নাই। তাহলে সে বাধ্য হয়ে বিদেশে চলে যাচ্ছে। তাহলে বাংলাদেশের এইখানে তো হলো হেলথ সেক্টরটা ঠিক হচ্ছে না। আমরা সবচেয়ে ঢাকা আটে হলো স্টুডেন্টদের হোস্ট করে থাকি, লাইক দ্যাট বুয়েট মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, বিকারুন্নেসা, সিদ্ধেশ্বরী। এই যে স্টুডেন্ট, এরা কিভাবে হলো, এদের লিভিং লাইফ কেমন, এটা যদি আমরা ঠিক না করতে পারি, এখানে বাংলাদেশের সবচেয়ে, যেখান থেকে পুরো বাংলাদেশ পরিচালিত হয়ে থাকে, সচিবালয়, দুর্নীতির আখড়া, সেটা যদি এখানে ঠিক না করা হয়, মানুষের যদি কনসাসনেস না আসে, তারপরে হলে এখানে প্রচুর সরকারি কর্মকর্তা কর্মচারী থাকে, তাদের জীবন জীবিকা কেমন, এগুলো যদি ঠিক না করা যায়, এইটা যদি ঢাকার যদি ঠিক করা যায়, বাংলাদেশের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। এখন আপনি যে কোশ্চেনটা করেছেন যে এখানে কোন আসনের বদলে কোন আসনকে স্যাক্রিফাইস করেছে, এই বিষয়ে কোনো নলেজ আসলে আমার কাছে নাই। আমি এই জিনিসগুলোতে বিশ্বাস করি না। অর্থাৎ আমি যে প্রশাসনের সাথে বসবো, আওয়ামী লীগের সাথে বসবো, ক্রিমিনালসদের সাথে বসে তারপরে আসন সেট করব, সেটাতে আমি বিশ্বাসী না। আমি জনগণের ভোটিংয়ে বিশ্বাসী, এটা অনেক আগ থেকে এখনও আমি, এবং ভবিষ্যতেও এটাও করব। আমাকে অনেকে ফোন দিয়ে বলেছে, তুমি কেন চাঁদপুরে দাঁড়াও নাই, তুমি কেন ঢাকা 18-তে দাঁড়া না, এটা তো কোন ক্রিটিক্যাল আসন। আবার আমি বিএনপির অনেকের সাথেও কথা বলেছি, তারা বলতেছে এটা তো আমাদের প্রেস্টিজের ইস্যু, এই আসন ছাড়া যাবে না। আমি যে লড়াইটা করতেছি এটা আমার প্রেস্টিজের জন্য না, আমি যে লড়াইটা করতেছি এটা যে আমার ব্যক্তিগত কোনো কিছু না। আই এম ফাইটিং ফর দ্য পিপল, যে পিপলের ওই পারপাসটা নিয়ে আমি লড়াই করতেছি। ব্যক্তিগত জায়গা থাকলে আমি অনেক সুখে শান্তিতে থাকতে পারতাম। আমার গত 18 মান্থে গভর্নমেন্টের সাথে আমার কানেকশন ছিল। নেভার এভার বাংলাদেশে সিঙ্গল পিপল বলতে পারবে না আমি কোনো করাপশনের সাথে জড়িত হয়েছি। এবং আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে যতটুকু রাজনীতি করেছি, সেই সময় আমি কোনো সাথে কারোর সাথে কম্প্রোমাইজ করিনি। তো ফলত আমার জায়গাটা যদি মনে হচ্ছে যে না, আমার কাছে পার্লামেন্টে আমার স্পেস হচ্ছে না এই লড়াইটা চলার কারণে, করার কারণে, ওয়েলকাম, নো প্রবলেম। আমার এখানে জনতা সংসদ অনেক বড় জায়গা, আরও বেশি। না, পাওয়ার পলিটিক্সের এগেনস্টে যে কথাটা বললেন ওটা শুনে ভালো লাগলো। আমার এখানে 2টা জিনিস অ্যাড করার আছে। এই যে আপনি যে এখন যেরকম কিছু স্পেসিফিক জায়গা ধরে ধরে বললেন যে আমরা মেডিকেল হোস্ট করি, আমরা স্টুডেন্ট হোস্ট করি, এই জিনিসগুলো নাই, বয়স্ক মানুষের পার্ক লাগবে, ব্যবসায়ীদের থেকে চাঁদা নিব না, এগুলো কিন্তু খুব ভালো ম্যান্ডেট, এবং আপনি কিন্তু খোলসের বাইরে কথা বলছেন। কিন্তু আপনার মনে হয় না যে আপনার পুরা ইলেকটোরাল ক্যাম্পেইন এগুলোর কোনো কিছুই আসলে ফোকাস ছিল না? আপনার ক্ষেত্রে ফোকাস ছিল কয়েকটা জিনিস। আপনি মির্জা আব্বাসকে 3 বেলা চাঁদাবাজ বলতেছেন, ভুলভাল ইংলিশে হচ্ছে বিদেশি পত্রিকাকে ইন্টারভিউ দিচ্ছেন, মেয়েদের সামনে যায় বলতেছেন আমি গ্যাংস্টারের পাল্লায়। ব্যাপারটা কিন্তু একটা কমিক হয়ে গেছে। তো ওইটা কি আপনার পাবলিসিটি স্টান্ট ছিল? সেটা হলো যে আমার যে ক্যাম্পেইন স্ট্র্যাটেজিতে হলো, মানে খারাপ জিনিস যেগুলো মানুষ করে থাকে সেগুলো হলো আমি 20-25% রেখেছি। এবং আপনি আমার 8 দফা ইশতেহার দিয়েছিলাম। ওই ইশতেহার যখন আমি বানিয়েছি, আমি এখানে সবার মধ্যে আগে গিয়েছি, রিচ করেছি। আমি এখানে কিছু জানি না, আমি ইশতেহার দিলে হবে, মানুষের সমস্যা কী। আমার সাথে একজন কৃষকের সাথে আমি এখানে মিশেছি, যে হলো সবজি দোকান দেয়। আমি একজন মায়ের সাথে কথা বলেছি, তার কী সমস্যা বাসায়। আমি তো সবার বাসায় আগে গিয়েছি, তারপরে তো আমার ইশতেহারটা দিতে হবে। আমি প্রথমে গিয়ে বললাম যে এই আসুন সবাই, আমি একজন রাজনীতিবিদ, আমি আপনাদের এই সমস্যা, এগুলো হলো ভুয়া মিথ্যা কথা। আমি তো এখানে কি প্রবলেম সলভ করতে পারবো সেটা আমার আগে জানতে হবে। তো সেটার জন্যই তো আমাকে বাধা দেওয়া হয়েছে। যারা বাধা দিয়েছে আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি। আমি ইশতেহার দিয়েছিলাম, সেটাও ওই দিন যেদিন আমি ইশতেহার দিয়েছিলাম ওই দিন হলো জাবেরের উপর হামলা হয়েছে, ফলে তার ফোকাসিংয়ে আসে নাই। এবং সবসময় এই কথাগুলো বলেছি বিভিন্ন জায়গায়, কিন্তু হলে ফোকাস মিস করে গিয়েছে। সবাই নিয়ে গেছে হলো মির্জা আব্বাস ভার্সেস বা চাঁদাবাজ ভার্সেস সামথিং এলস। সো ক্যাম্পেইনের জায়গাটা আমি ফুলি রেখেছি যে আমার কতটুকু কাভার, এবং এটা আমাকে সবাই বলেছে যে তোমার এই কথাগুলো বলতে হবে, ওই কথাগুলো বলতে হবে। আমার ক্যাম্পেইনের বড় একটা জায়গা কিন্তু মসজিদ কেন্দ্রিক ছিল। কারণ আমি তো মসজিদে বসে বলি নাই যে চাঁদাবাজকে ধরো মারো। মসজিদে তো আমি নামাজ পড়েছি, মুসল্লিদের সাথে কথা বলেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি। আমার পার ডে আমি 1500 লোকের সাথে কথা বলেছি। আমি তো তাদেরকে এই বিষয়গুলো বলি নাই, বলেছি আপনাদের সমস্যা কি, সমাধান করতে হবে, ওসমান হাদিবের বিচারের কথা বলেছি। এগুলো নিয়ে তো কেউ কথা বলে নাই। ফলত আমাদের সমাজে প্রবলেমটা হয়, আমরা যে কথাগুলো বলি সেগুলো মানুষের ক্যাচ করে না। অর্থাৎ নেগেটিভ মার্কেটিংটা অনেক বেশি ফ্লারিশ করে, পজিটিভ মার্কেটিংটা। তো বাংলাদেশের আমাদের যে জেনারেশন, এটা হলো ডিস্ট্রাকটিভ জেনারেশন, কনস্ট্রাকটিভ জেনারেশন না। তো আমরা এটা চেষ্টা করতেছি কনস্ট্রাকটিভ জেনারেশনে যাওয়ার জন্য, যেখানে ডিস্ট্রাকশনটা কম হবে, কনস্ট্রাকশনটা বেশি হবে। তো এখন কনস্ট্রাকশন যদি করতে যাই, এখন আপনার যেই জায়গায় কনস্ট্রাকশনটা করবেন ওই জায়গায় যদি একটা ময়লার ভাগাড় থাকে, এটাকে কি পরিষ্কার করবেন নাকি করবেন না? করতে তো হবে। করতে তো হবে। সো আমি ময়লার ভাগাটা আগে পরিষ্কার করার চেষ্টা করেছি।
দেন এটা পরিষ্কার না করে তো আমি যদি কনস্ট্রাকশন না করি, এবং যে জায়গায় আমি কনস্ট্রাকশনটা করবো সেটা তো আমার হলো যদি নতুন করে একটা ডোবা থাকে, যে ডোবাতে আমি বালু ফেলাইছি, সেটা তো শক্ত করতে হবে আগে, তারপরে না আমি কনস্ট্রাকশন হাই রাইজ বিল্ডিং বানাবো। তাহলে জনগণের সাথে যে কমিউনিকেশনগুলো করি সেগুলো তো আমার ফলসে রূপান্তরিত হবে বা ভেঙে পড়বে আমি যদি অন্য জায়গায় যাই। সে জায়গাটায় আমি চেষ্টা করেছি এবং মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি। আর পাওয়ার পলিটিক্সের যে পাওয়ার এক্সারসাইজের কথাটা বললেন, চাঁদাবাজি, গ্রুপিং, আপনার যে দল এনসিপির এগেনস্টেও তো নতুন দল হিসেবে এগুলোর অনেক মানে অভিযোগ আছে। অবশ্যই অভিযোগ আছে, আমি তো অস্বীকার করি না। আমি তো এটা বলেছিলাম যে কোথা থেকে সমস্যাটা শুরু হয়েছে। আপনার বৈষম্যের 158 জন কমিটি ছিল। কমিটি থাকার পরে পুরো বাংলাদেশে কিন্তু কমিটি ছিল না। তাহলে ওই কমিটিগুলো কারা এসেছিল? সব দলেরই তো ছিল। তো তাহলে এটা কেন এনসিপির উপরে? আমি কোশ্চেনগুলো রেখে যাচ্ছি। 2 নম্বর বিষয়টা হলো, আমি বলেছিলাম যারা চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি করেছে এই কমিটিগুলো আসতে পারবে না। আমার নাগরিক কমিটির এই পর্যন্ত একটা ক্লেম পুরো বাংলাদেশে আপনি দেখাইতে পারবেন না। আমি 450টা কমিটি দিয়েছিলাম, অর্থাৎ 450টা উপজেলায়। প্রত্যেকটা জায়গায় এটা মেনটেন করার প্রচেষ্টা চালিয়েছি এবং প্রত্যেকটা জায়গায় প্রতিনিয়ত আমি আওয়াজ তুলেছি। যেই প্রোগ্রামগুলো পলিটিক্যাল পার্টিগুলা 1.5 লাখ, 2 লাখ টাকা করে খরচ করে, আমি 5,000 টাকা খরচ করে ওই প্রোগ্রাম করেছি মানুষের থেকে কালেকশন করে। সো আমার জায়গাটাতে আপনি যদি দেখাইতে পারেন যে আপনি এটা করেছেন, ওইটা করেছেন, আই এম রেডি টু অ্যাকসেপ্ট চ্যালেঞ্জ। দ্যাটস বোল্ড। আমার যে কোনো, আমার খুবই আমার ক্লিয়ার, যে কোনো বিষয় আমাকে আসবেন বলবেন। একদিন আপনি দেখেছিলেন যে বাইতুল মোকাররম আমি যে দুঃখ প্রকাশ করেছি যে ওনারা কষ্ট পেয়েছেন, আমি ডিরেক্টলি আপনার এবং আমার তো দুঃখ প্রকাশ করার পর আবার ভোটও চেয়েছিলেন ওখানে। তো দুঃখ প্রকাশ করে উনি এটা যদি একটা আমাকে publicity stunt না? দুঃখ প্রকাশ করার পরে যদি আমার তো ওইখানে ভোট চাইতেই হবে। আচ্ছা। আমি তো ওই সময় ক্যাম্পেইন করতেছি। আমার যদি ওই সময় মনে হইতো যে না আমার হলো খাবারের টাকা নাই, তাহলে আমি ওনার কাছে খাবারের টাকা চাইতাম যখন তখন যেটা আপনার দরকার প্রয়োজন। ভোট আসলে। আমার তো তখন দরকার ছিল ভোট, এই জন্য। আরেকটা বিষয় শোনা যায়, সেটা হচ্ছে ঢাকা আটে হাদি ভাই তো চলে গেলেন আমাদের মধ্য থেকে। তা আপনি হাদি ভাইয়ের রিপ্লেসমেন্টে যে আসনটাতে দাঁড়িয়েছেন, এটা অনেকেই বলে যে আপনি হয়তো একটা ভালো সিম্প্যাথি এটার জন্য পেয়েছেন যে হাদি ভাইয়ের আসনে উনি দাঁড়িয়েছে। আবার এরকম একটা শোনা যায় যে হাদি ভাই যাতে এনসিপিতে থাকতে না পারে এই ব্যাপারে আপনি খুব সক্রিয় ছিলেন, এটা শোনা যায়। এই ব্যাপারে আপনার কোনো ব্যাখ্যা আছে? না, ওসমান হাদি ভাই আমার কাছে এসেছিল আমি যখন নাগরিক কমিটিতে ছিলাম এবং একসাথে আমরা কাজ করেছিলাম। সো পার্টি কিন্তু আমি প্রেসিডেন্ট সেক্রেটারি না। আমার বেসিক্যালি দায়িত্ব হলো ডায়াসপোরা উইংগুলা দেখা, এগুলো হলো দায়িত্ব, এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করা, সেই জায়গাটা আমি করেছি। ফলত এটাতে আপনি যে কথাটা বলেছেন এটাতে এর সাথে ম্যাচ করে না, 1 নম্বর। 2 নম্বর হলো ওসমান হাদি ভাইয়ের সাথে আমার তো এটা বেশ জায়গা থেকে, কারণ আমি যে পড়াশোনা করেছি ইন্টারে সেটা দারুন নাজাত, উনি পড়েছে হলো এই জালকাঠি এনেছে। ফলত আমরা বুঝি যে কোন রাজনীতিটা উনি করতে চায়, কি করতে চায়। সেখানে হলো উনি জিয়া হলে ছিল, আমি জিয়া হলে ছিলাম। ফলত আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে আগে থেকেই জানাশোনা সব কিছুই ছিল। উনি কালচারাল জায়গাটা বেশি কাজ করেছিল। উনি আমার সাথে সরাসরি এসে বলেছেন যে আমি কালচারাল জায়গায় কাজ করতে চাই। তো আমি বলেছিলাম যে কালচারাল জায়গায় কাজ করতে চাইলে আপনি তো পলিটিক্যাল লাইনটা একটু কম করতে পারবেন, কারণ আপনি যখন একটা জায়গায় স্পেসিফিক ফোকাস করবেন, অন্য জায়গায় পলিটিক্সে কিছু না কিছু কম্প্রোমাইজ করে চলতে হয়। তো আপনি হোল জিনিসে সবাইকে নিয়ে কাজ করতে হয়, অর্থাৎ আপনি কমান্ড দিতে হয়, মানুষ কাজ করে, মানে অ্যারেঞ্জমেন্ট করতে হয় লাইক দ্যাট এ ম্যানেজার। আর আপনি যখন স্পেসিফিক কাজ করবেন সেখানে হলো আপনি আলাদা আপনি লিড দিবেন, নো প্রবলেম। তো উনি পরে কালচার নিয়ে কাজ করতে চেয়েছে, পরে কালচার নিয়ে কাজ করেছে সেখানে। আমার জায়গাটা খুবই স্পেসিফিক, আমার জায়গাটা খুবই পলিটিক্যাল। আমি কোনো রিফর্ম অথবা অন্য কোথাও যাই না। যারা সংস্কারবাদী রয়েছে, যারা রেভলিউশনারি রয়েছে, আমি ছোটোবেলা থেকে পলিটিক্যাল, আমি পলিটিক্যাল জায়গাতে কাজ করি। আমি কখনো কালচারও যাই নাই, অর্থাৎ আমি কখনো আমার বর্ডার ক্রস করি না। আর পলিটিশিয়ান। পলিটিক্যাল এরিনাতে কাজ করি। আচ্ছা, আচ্ছা, হইতে পারেছে কিনা এটা আমি জানি না এখনো স্টিল। আমি বাট কাজ করতেছি, কষ্ট করতেছি, চেষ্টা করতেছি, পড়াশোনা করি, ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। আর হাদি ভাই হলো কালচার বেসে হলো অনেক বেশি কাজ করেছেন। আচ্ছা, নাসির ভাই অনেক সিরিয়াস আলাপ হয়ে যাচ্ছে, একটু হাসেন এবার। আমি তো সবসময় হাসি। না, ইট লুকস গুড আপনি যখন হাসেন। সো এই যে না, আজকে তো আপনি সিরিয়াস আলাপে ঢুকে গিয়েছেন। হ্যাঁ, শুরুতেই না, এখন একটু ইউটার্ন নিতে হবে পলিটিক্স থেকে। সো মেয়র ইলেকশন আসছে সামনে। এই যে ঢাকাবাসীর এত এত ক্রেজ, এত এত জনপ্রিয়তা, আপনি একটু আগে বলছিলেন অফ ক্যামেরা যে মানুষজন জড়ো হয়ে যায় সেলফি তোলার জন্য। এই জনপ্রিয়তা থেকে এবার মেয়র ইলেকশনে দাঁড়াবেন নাকি, কি ভাবছেন? জনপ্রিয়তা থাকলেই তো যে কোথায় মানে দাঁড়িয়ে যেতে হবে এটা আবার ঠিক না। আমার জায়গাটা হলো ঢাকা 8 কেন্দ্রিক এখনো, মানে আমার এটা ঠিক করতে হবে। আমি আগে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি ইলেকশনে হারি বা জিতি আপনাদের সাথে থাকবো। তো আমি যতটুকু যে মানুষগুলোর কাছে রিচ করেছি, আমার এখন দ্বিগুণ কষ্ট করতে হবে। বাকি মানুষের কাছে আমি রিচ করতে পারি নাই, ফলত আমি ওইটাতে কাজ করতেছি। তো রমজান কেন্দ্রিক হলো 3টা ফাংশন থাকে রমজানে। একটা হলো সেহরি, আর একটা হলো ইফতার,
তারাবি তারাবি ওটা হলো হার্ডেস্ট পয়েন্ট এবং সেখানে রিয়েল মানুষগুলোকে বেশি খুঁজে পাওয়া যায়। সো আমি এই জার্নিটা নিয়েছি এবং ইফতারের প্রোগ্রামে দেখাইছে মানুষের সাথে কথা বলা যায় না, মানুষের অনেক ফ্যামিলি, আমি মনে করি ইফতারটা হলো ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলের সাথে কাটানো বেশি উচিত। তারাবিটা যেহেতু আমরা সবাই একসাথে মসজিদে একসাথে হই, সেই জায়গাটা